brought to you by V-Guard. রামনবমীর উদযাপনে মেতেছে গোটা দেশ, মেতেছে বঙ্গ। এই বছরের 22শে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হয়ে গিয়েছিল রাম মন্দিরের, বহু প্রতীক্ষিত রাম মন্দির, যার তৈরির সময় থেকেই গোটা দেশের নজর ছিল। সেই রাম মন্দিরের উদ্বোধনের পর এইবার প্রথম রামনবমীর উদযাপন, এবং তাতে কিন্তু উচ্ছ্বাসের ছবি দেখা গেল গোটা দেশেই। পিছিয়ে নেই আমাদের বাংলাও। হাওড়া থেকে বীরভূম, নানা প্রান্তে কখনো বিজেপির মিছিল, কখনো তৃণমূলের মিছিল আমরা দেখতে পেলাম। কিন্তু এইবার প্রথম সবথেকে বড় মাত্রায় আমরা দেখতে পেলাম ঘাসফুল শিবিরের নেতারা, একদম যে শাসক দলের নেতারা রয়েছেন, তাদের প্রথম সারির যে সমস্ত নেতা, তারা নেমে পড়েছেন একদম মিছিলের সামনের সারিতে। আমরা আজকে এই নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সোমনাথ মিত্র। সোমনাথদা, কথা বলতে বলতেই যেটা মাথায় আসছে যে আজকে সকাল থেকেই যে ছবি আমরা দেখতে পেলাম, যে তৃণমূল অনেক বেশি পরিমাণে, যে তাদের মুখে শোনা গেল যে রাম কারো একার নয়, রাম সবার। মানে সামনে লোকসভা ভোট, তাই কি তৃণমূল রামটাকে অস্ত্র করতে চাইছে? অবশ্যই, মানে ভোটের হাওয়া গরম, আর এই হাওয়া গরমে যদি হাতুড়িটা পিটিয়ে দেওয়া যায় তাহলে তো আর কোনো প্রশ্নই থাকে না। তা এইটা একটা একদম ঠিক কথা যে তৃণমূল এই সুযোগটা হাতছাড়া করতে চায় না। তৃণমূল যতই বলুক যে তারা রামের রাজনীতি করছে না, বিজেপি একমাত্র রামের রাজনীতি করে, কিন্তু আমরা যা দেখলাম আজকে সারাদিন ধরে যা ঘটছে, এবং মানে শতাব্দী রায় থেকে হাওড়া প্রসূন সবাই একদম নেমে পড়েছে। আর মিছিলে মানে আমরা জয় সিয়ারাম, শুধু এইটা নয়, জয় শ্রীরামও স্লোগান উঠেছে তৃণমূলের মিছিল থেকে। তা এটা একটা ভোটের রাজনীতিতে এই হাতিয়ারটা করবেই, এটা হচ্ছে তাদের কাছে একদম। যে জয় শ্রীরাম স্লোগানে একসময় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে রেগে যেতে দেখেছিলাম, আজকে সেই জয় শ্রীরাম স্লোগান কিন্তু তৃণমূল নেতাদের মুখেও দেখতে পাওয়া গেল। মানে ঘাটালের যে তৃণমূল প্রার্থী দেব, তার মুখেও কিন্তু আমরা আজকে জয় শ্রীরাম দেখতে পেলাম। মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আজকে শুভেচ্ছা বার্তা জানালেন, মোদি নিজেও কিন্তু আজকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। মানে এটা তো ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর নবমীতে শুভেচ্ছা বার্তা জানান, এটা কোনো মানে অত্যাশ্চর্য ব্যাপার নয়। এবং যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হোক, যে কোনো মনীষীদের জন্মদিন হোক, শুভেচ্ছা বার্তা একটা ট্রেন্ডিং ব্যাপার, এটা বিষয় না। বিষয় হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানে রাম নবমীতে ছুটি ঘোষণা করে, এটা হচ্ছে মানে বাংলায় প্রথমবার। এবং তৃণমূল জমানায় মানে অনেক ধর্মীয় অনুষ্ঠানকে মাথায় রেখে, ধর্মীয় বাহককে মাথায় রেখে ছুটি ঘোষণা হয়েছে। আমরা দেখেছি মতুয়া সম্প্রদায়ের গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে ছুটি ঘোষণা করেছে। আদিবাসীদের কোরাম মানে যে উৎসব, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ছুটি ঘোষণা, কিন্তু রামনবমীতে ছুটি ঘোষণা করাটা কিন্তু বেশ উল্লেখযোগ্য। এবং যদি হতে পারতো যে ভোটের কোনো সময় নয়, লোকসভা ইলেকশন নেই, তার আগে এমনি ছুটি ঘোষণা করেছে, তাতে কোনো হয়তো বিজেপি বিতর্ক তুলতোই। এই দেখো তৃণমূল রাম রাজনীতিতে, বিজেপি যে তোমার বারবার বলে যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে যদি কোনো রকমের কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে হয় বা করতে হয়, তাহলে আদালতে যাওয়া ছাড়া আমাদের কোনো গতি নেই। মানে এইবারেও তো দেখলাম যে জল আদালতে গেল, এবারে আদালতে গেছে, এবং বিজেপি এইটা আগাম একটা রক্ষা কবচ নিয়ে গেছে। কারণ আমরা দেখেছি গত বছর যেভাবে রাম নবমী নিয়ে সারা পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে, মানে হাওড়া, উত্তর দিনাজপুর, রিসরা, এইসব জায়গাগুলোতে যে অশান্তির একটা আবহ তৈরি হয়েছিল, এবং সেইটা আমরা কলকাতা হাইকোর্টই এটাকে এনআইএ তদন্তর নির্দেশ দিয়েছে। সম্প্রতি উত্তর দিনাজপুরে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। তাই আগাম একটা অশান্তির আবহ তৈরি করার, মানে যদি বিজেপির দিকে আঙুল ওঠে, তাই বিষয়টা যাওয়া। কিন্তু এটাও ঠিক যে অনুমতি পায়নি, সেই অনুমতি নিতেই গেছিলো। কিন্তু বিজেপি বারবার বলে যে আমাদের যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হলে, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমরা যে মিছিল করতে যাই, সেটা আমাদেরকে
আদালতেই যেতে হয়, সে আমাদের দুর্গাপুজোর বিসর্জনের ক্ষেত্রে হোক বা হনুমান জয়ন্তীর ক্ষেত্রে। কিন্তু ধরো আমরা আগের বছরও দেখেছি বা বিগত কয়েক বছর ধরেই দেখছি যে রামনবমী যখনই আসছে তখন একটা হিংসার ছবি কিন্তু রাজ্য থেকে বারবার উঠে আসছে, সেটা হাওড়ার ক্ষেত্রে হোক, রিষড়ার ক্ষেত্রে হোক, এই ছবি কিন্তু আমরা দেখেছি। এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন ধরে এটা আশঙ্কা প্রকাশ করছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে জনসভা করেছে, সেখানে তিনি বারবার বলেছেন যে মানে সবথেকে যে গুরুতর অভিযোগটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, রামনবমীর যে তারিখে তার ঠিক দুদিন পর হচ্ছে ফার্স্ট ফেজ, প্রথম দফার ভোট। এইটা কিন্তু মানে এই তারিখটা, প্রথম দফার তারিখটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে বিভিন্ন অশান্তি করার একটা সিচুয়েশন করা হতে পারে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা করছেন, নরেন্দ্র মোদী বাংলায় এসে তার পাল্টা আক্রমণ সানিয়েছেন। তিনিও বলেছেন যে এই আমাদের রামনবমী করার ক্ষেত্রে তৃণমূল বারবার বাধাপ্রাপ্ত করবে, ষড়যন্ত্র করবে, তবে আমরা রামনবমী করবই। এবং এই যে মানে ভোটের মুহূর্তে এই যে রামনবমীটা এখানেই আলাদা মাত্রা পেয়ে যাচ্ছে, যে একধারে তৃণমূলের রামনবমী নিয়ে আলাদা একটা এজেন্ডা, বিজেপির একটা এজেন্ডা, সেইখানে সাধারণ ক্ষেত্রে রামনবমীর যে একটা আলাদা ধর্মীয় অনুষ্ঠানটা, সেটা কিন্তু কোথাও মানে একটা ম্লান হয়ে যায়। ये पहली रामनवमी है जब अयोध्या में भव्य राम मंदिर में राम लला विराजमान हो चुके हैं। আমি বলে যাই বিজেপির প্ল্যান আছে দাঙ্গা করার অনেক জায়গায়। অনেক দিন আগে 19 তারিখ ইলেকশন বলে 17 তারিখ মানে দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। मुझे पता है टीएमसी ने हमेशा की तरह यहाँ रामनवमी उत्सव को रोकने की पूरी कोशिश की, सारे षड्यंत्र किए, लेकिन कोर्ट से अनुमति मिल गई है और कल पूरी श्रद्धा और भक्ति के साथ रामनवमी की शोभा यात्राएं निकलेगी। और दांगा করে ভোট দখল করে নেবে আর দেশটাকে বিক্রি করে দেবে। সংখ্যালঘুদের কাছে আমি হাত জোড় করে বলবো, সংখ্যাগুরুদের কাছে আমি হাত জোড় করে বলবো, কোনো দাঙ্গা কাউকে করতে দেবেন না। মানে আজকে সকাল থেকে আমরা যদি দেখি, মানে সেটা বিজেপির বিভিন্ন শাখা সংগঠন হোক বা হিন্দুত্ববাদী যে সমস্ত সংগঠনগুলো হোক, আরএসএসের সংগঠন হোক, আমরা দেখেছি কিন্তু পুরো মাত্রায় তারা আজকে সকাল থেকেই কিন্তু রামনবমীর মিছিলের জন্য ঝাঁপিয়েছেন। কিন্তু এখানে একটা বিষয় খুব আপনারা যদি ভালো করে দেখেন, যে বিজেপির মিছিলে যেখানে আমরা গেরুয়া বসন দেখতে পেলাম, তৃণমূলের মিছিলে কিন্তু আমরা হলুদ বসন দেখতে পেলাম। মানে এইটা কোথাও গিয়ে মানে একটা যে বিজেপি, আমরা ঠিক বিজেপির থেকে একটু আলাদা, কিন্তু আমরা রামপন্থী। আবার কিছু কিছু ক্ষেত্রে জয়দীপ আমরা দেখেছি মানে গেরুয়া উত্তরীয় নামাবলী, সেটাও পড়েছে, এরকম নয় যে। এবং মানে আসলে তৃণমূলের বক্তব্য হচ্ছে যে আমরা রাম নিয়ে রাজনীতি করছি না, আমরা এটা একটা ধর্মীয় অনুষ্ঠান হিসাবেই আমরা এটাকে দেখছি। কিন্তু বিজেপি বলছে যে এটা আমরা প্রতি বছর, মানে এরকম না যে ভোটের মুহূর্তে আমরা করছি, আমরা প্রতি বছর করি, আমরা প্রতি বছর মিছিল বার করি, শোভাযাত্রা বার করি, কিন্তু ভোটের মুহূর্তে তৃণমূলের এই যে একটা হিন্দোল উঠেছে, এইটা বিজেপির কাছে মানে বিজেপি বারবার এটাকে কটাক্ষ করছেই, মানে এটা মানে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা হিংসার কথা বলছিলাম, এইবারে কিন্তু যেহেতু সামনে ভোট এবং পুরো দায়িত্বটাই মানে আইন শৃঙ্খলার যে পার্টটা, সেটা কিন্তু পুরোটাই রয়েছে ইলেকশন কমিশনের হাতে। সেক্ষেত্রে ইলেকশন কমিশনের জন্যও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আমরা যদি আজকে আমরা বারবার ফিরে আসলাম দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তৃণমূল বা বিজেপির মিছিলের কথায়, আমরা যদি পশ্চিম মেদিনীপুরের দিকে ফিরে যাই, মেদিনীপুরের রাজনীতিতে বারবারই মানে বিগত কয়েক বছরে আমরা বারবারই দেখেছি যে রাম রাজনীতি কিন্তু ফিরে এসছে। আজকে কিন্তু সেই ঘাটালের যে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী, তার মুখেও কিন্তু আমরা জয় শ্রীরাম স্লোগান শুনলাম। উল্টে হিরণ আবার বলছেন যে ওদের তো ধর্মই নেই। তারা ঠিক কি বললেন আমরা শুনে নেব। যে কোনো ধর্ম শান্তির বার্তা শেখায়, যে কোনো ধর্ম সবাইকে নিয়ে চলা শেখায়, যে কোনো ধর্ম মানুষকে বাঁচিয়ে রাখা শেখায়, এবং আমি সেই ধর্মকে বিশ্বাস করি, যে আমি ঠাকুরে বিশ্বাসী। আজকে তো সকাল থেকে রামনবমী, মাথায় তিলক লাগিয়ে আজকে রামনবমী পালন। তো ফলে এরা কোনো ধর্মেরই নয়, এরা রাজনীতির জন্য ধর্মকে চুজ করে, এরা রাজনীতির জন্য ধর্মর বদলে দেয়।
যখন যে ধর্মকে দিলে রাজনীতির ভোটটা পাবে সেই ধর্মের মধ্যে ঢুকে গিয়ে ধর্ম পালন করেন। ধর্ম নিয়ে রাজনীতি করছে তৃণমূল। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেব হিরণের কথা তো হচ্ছিল, কিন্তু যদি মেদিনীপুরের রাজনীতির দিকে আমরা নজর দিই তাহলে কিন্তু এবারের লোকসভা ভোটে অন্যতম হট সিট মেদিনীপুর। সেখানে একসময় যে মেদিনীপুরে দাপিয়ে বেরিয়েছেন বিজেপির দিলীপ ঘোষ, সেই মেদিনীপুর থেকে এবারে লড়ছেন বিজেপির টিকিটে অগ্নিমিত্রা পাল। অন্যদিকে তৃণমূলের টিকিটে লড়ছেন জুন মালিয়া। অগ্নিমিত্রাকেও কিন্তু আজকে সকালে আমরা দেখলাম যে খড়গপুরে রাম মন্দিরে পুজো দিয়ে আজকে দিনটা শুরু করতে এবং তারপর সেখানে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে। অন্যদিকে জুন মালিয়াও কিন্তু একটি মন্দিরে পুজো দিয়ে তিনিও কিন্তু তার সকালের কর্মসূচি শুরু করে দেন। মানে সোনাদা, এই প্রসঙ্গেই তোমাকে আমি শুরুতেই যে প্রশ্ন করছিলাম, মানে তৃণমূল যে আজকে আমরা বারবার আলোচনায় আসছে যে তৃণমূল অনেক বেশি ঝাঁপাচ্ছে, তৃণমূল অনেক বেশি তাদের এটা গোছাতে চাইছে রামকে ইস্যু করে, তাদের যে ভোট বাক্সটা গোছাতে চাইছে। তৃণমূল কি কোথাও গিয়ে তাহলে দক্ষিণবঙ্গে একটা সাংগঠনিক দুর্বলতার জায়গায় রয়েছে? সেই কারণে কি একদম শেষ বেলায়, মানে যেখানে আর ভোটের মাত্র একটা দিন বাকি, তার আগে তৃণমূল রাম ইস্যুতে ঝাঁপাতে হলো? না, প্রথম কথা হচ্ছে যে দক্ষিণবঙ্গ না, তৃণমূলের আমরা উত্তরবঙ্গ, আমরা যদি বালুরঘাট বা রায়গঞ্জগুলো দেখি, সব জায়গায় তৃণমূল এই আজকের রামনবমী উপলক্ষে তারা নিজেদের মতো করে তারা বিভিন্ন কর্মসূচি রেখেছে, সেটা ঠিক আছে। কিন্তু একটা কথা, মানে বিরোধীরা মনে করছে যে তৃণমূলের কোথাও একটা দুর্বলতা ঢাকা রাখতেই মানে বিজেপির সঙ্গে তৃণমূল একটা পাল্টা বা একটা কাঁধে কাঁধ মেলানোর মতো করে বা টক্কর নেবার মতো করে তারা কিন্তু এই কর্মসূচিগুলো পালন করছে। এবার একটা বিষয়, দুর্বলতা যদি মানে বিরোধীরা বলে থাকে, একটা উদাহরণ দিয়েও মানে বলা যেতে পারে যে আমরা দেখলাম শতাব্দী রায় রামনবমীতে পুজো দিলেন, শোভাযাত্রা করছেন এবং তিনি বলছেন যে আমি জয় শ্রীরাম এই টোনে আমরা কখনো এরকমভাবে আমরা স্লোগান দিই না, আমরা জয় সিয়ারামকে আমরা মানে প্রাধান্য দিই এবং আমাদের ধর্ম সঙ্গে রাজনীতির কোনো মিল হয় না। তফাৎ হচ্ছে আমরা যে জয় শ্রীরাম বলি, আমরা বলছি জয় শ্রীরাম, এটা হচ্ছে ঠাকুরের নাম জয় শ্রীরাম। ওরা জয় শ্রীরাম এটা কিন্তু স্লোগান নয়, ওটা কিন্তু ঈশ্বর ডাকা নয়, ওটা হচ্ছে যেটা সেটা বললাম না, কিন্তু ভক্তি যদি হয় জয় শ্রীরামের বলা উচিত। তা সত্ত্বেও যদি আমরা দেখি যে শতাব্দী রায় সিউড়িতে দাঁড়িয়ে এই যে তিনি এটা বলছেন, এটা কিন্তু বেশ উল্লেখযোগ্য। বীরভূমবাসীরা মানে যারা বীরভূমের রাজনীতিকে যারা ফলো করে, তারা মনে করছে যে বীরভূম শতাব্দী রায়ের কাছে একটা বড় চ্যালেঞ্জের। প্রথম কথা হচ্ছে বীরভূমে শতাব্দী রায় মানে দীর্ঘদিন ধরে সাংসদ হয়েছে, তার একটা সাংসদের থাকাকালীন একটা অ্যান্টি ইনকামবেন্সি সাংসদের ক্ষেত্রে তৈরি হয়েছে, যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বীরভূমের অনেকে বলছে যে ওনাকে দেখা পাওয়া যায় না, এগুলো একটা যেমন আছে। কিন্তু আমরা যদি বীরভূমের 7টা বিধানসভা দেখি, 7টা বিধানসভার মধ্যে 4টে বিধানসভা, যেমন হচ্ছে দুবরাজপুর, সিউড়ি, রামপুরহাট, সাঁইথিয়া, এগুলো লোকসভাতে বিজেপি এগিয়েছিল। আর 3টে বিধানসভা নলহাটি, হাসন আর মুরারাই, এই 3টে বিধানসভাতে শতাব্দী রায় দারুণ ফল করেছিল। কিন্তু এই 3টে বিধানসভা হচ্ছে সংখ্যালঘু বিধানসভা, আর এই 4টে বিধানসভা হচ্ছে মানে সংখ্যালঘুদের অতটা আধিপত্য নেই। এই 4টে বিধানসভাতে কিন্তু বিজেপি লোকসভাতে ভালো ফল করেছে। শতাব্দীর কথায় যখন হচ্ছিল, আমরা যদি দু-একদিন মানে এই সাম্প্রতিক সময় দু-একদিনে আমরা যদি দেখি, শতাব্দী রায় বিভিন্ন সময় প্রচারে গেছেন, তার লোকসভা কেন্দ্রেই প্রচারে গেছেন, তিনি কিন্তু বিক্ষোভের মুখেও পড়েছেন। মানে আজকে সকাল থেকে শতাব্দী রায় রামনবমী নিয়ে একাধিক মিছিল, বিভিন্ন কর্মসূচিতে যাচ্ছেন, কিন্তু এই বীরভূমেই কিন্তু আজকে সকালেই যে বিজেপির প্রার্থী দেবাশিস ধর এবং যে সাংগঠনিক জেলার যে সভাপতি আছেন ধ্রুব সাহা, তারা কিন্তু যে মিছিলের উদ্যোগ নিয়েছিলেন, সেখানে কিন্তু সম্রাটদা তুমি লক্ষ্য করলে দেখবে তাদেরকে পুলিশ বাধা দেওয়ার যে অভিযোগ, সেটা কিন্তু বিজেপি তুলছে। তারা রাস্তায় বসে রীতিমতো ধর্নায় বসে গিয়েছিলেন যে আমাদের করতে হবে। মানে এইটা একটা কোথাও গিয়ে আবার মানে বীরভূমের রাজনীতির ক্ষেত্রে আজকে বিজেপিকে খানিকটা প্লাস পয়েন্টে রাখবে। না, প্লাস পয়েন্টটা তো অবশ্যই রাখবে। আমি মানে যে কথাটা বলছিলাম সেই কথাটা রেস ধরেই আমি বললে বুঝতে পারবি যে শতাব্দী এই মুহূর্তে বীরভূমে অনুব্রত মণ্ডল নেই, ঠিক আছে। শতাব্দী রায়ের কাছে মানে সাংগঠনিক দুর্বলতা একটা জায়গায় চ্যালেঞ্জের বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যে জায়গাগুলোতে বিধানসভাগুলোতে এগিয়ে, সেই সিউড়িতে দাঁড়িয়ে শতাব্দী রায়কে আজকে রামনবমী করতে হচ্ছে। কোথাও
মানে তিনি জানেন হয়তো যে আমার বাকি যে 3টে সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা রয়েছে সেখানে আমি এগিয়ে যাব, মানে আমি ফাইটটা দিয়ে দেবো, কিন্তু বাকি 4টে যে জায়গায় বিজেপি একটু ডমিনেট করে সেই জায়গায় ফাইট দিতে হবে। তাই রামনবমীটা কোথাও সামহাও একটা তার কাছে হাতিয়ার হতে পারে। এটা কিন্তু বীরভূমের মানে যারা মানুষ বীরভূমের রাজনীতিটাকে দেখে সেইটা তারা মনে করছে যে এটা শতাব্দী রায়ের কাছে একটা কৌশল। আমি এটা একটা উদাহরণ দিলাম, তৃণমূলের যে বিভিন্ন নেতামন্ত্রীরা যে রামনবমী নিয়ে এইভাবে একটা মানে আলাদা একটা মাত্রায় তারা আজকে মিছিল মিটিং করছে বা সব কিছু করছে, সেখানে মানে যদি একটু ভেতরে মাইক্রো লেভেলে দেখা যায় তাহলে এরকম বিভিন্ন রাজনৈতিক ইকুয়েশনগুলোকে খুঁজে পাওয়া যাবে। আমরা তখন দক্ষিণবঙ্গের কথা বলছিলাম, কিন্তু সোমনাথদার কথাতেই বারবার আমরা ফিরে যাচ্ছিলাম উত্তরবঙ্গেও কিন্তু আজকে সকাল থেকে মানে একাধিক প্রান্তে, সেটা জলপাইগুড়ি, শিলিগুড়ি, দিনাজপুর, আরও উপরের দিকে দার্জিলিং, সব জায়গাতেই কিন্তু আমরা আজকে রামনবমীর মিছিল দেখেছি। মানে এবারের লোকসভা ভোটে অন্যতম হট সিট দার্জিলিং, সেই দার্জিলিংয়েও কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু জয় শ্রীরাম স্লোগান উঠল। একদম সামনের সারিতে দেখা গেল বিজেপির প্রার্থী রাজু বিস্তাকে। অন্যদিকে সুকান্ত মজুমদারের যে লোকসভা কেন্দ্র বালুরঘাট, সেখানেও কিন্তু আজকে সকাল থেকে রামনবমীর একটা উচ্ছ্বাস দেখা গেল। সুকান্ত মজুমদার তো নিজে হাঁটলেনই বিজেপির মিছিলে, অন্যদিকে তৃণমূলও কিন্তু পিছিয়ে রইল না। তৃণমূলও কিন্তু সুকান্তকে কার্যত গোল দেওয়ার কায়দায় সকাল থেকেই কিন্তু তাদের মিছিলে ঘিরে ফেললো বালুরঘাট শহরকে। কিন্তু তা নিয়ে সুকান্তও কিন্তু পাল্টা কটাক্ষ করেছেন। কি বলেছেন তৃণমূলকে আমরা একবার দেখে নিই। যারা বিজেপি মোড়ে মাদার টেরেসার মূর্তি স্থাপন করে বিজেপি মোড়ের নাম পরিবর্তন করতে চায় তারা নাম নিচ্ছে, এটা ভালো লক্ষণ, খারাপ লক্ষণ তো না। সুকান্ত মজুমদারের বক্তব্য তো দেখলাম। এই সুকান্ত মজুমদার কিন্তু সোমনাথদা, তুমি যে ছুটির কথা বলছিলে, রাজ্য সরকারের ছুটি ঘোষণা, তা নিয়ে কিন্তু সুকান্ত মজুমদার নিজেও কটাক্ষ করেছেন। তিনি বলেছেন যে খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। খেলায় না পড়লে বিড়াল গাছে চড়ে না। আপনারা জানেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীতে ছুটিও দিচ্ছেন, তৃণমূলে নাম নিচ্ছে, তো ভূতের মুখে নাম শুনে আমাদের ভালোই লাগছে। মানে কোথাও গিয়ে ছুটি রাজনীতিটা কিন্তু বারবার আজকে সারাদিনে কিন্তু ফিরে এলো। একদমই, এবং ছুটি মানে রাজ্য সরকারের এই ছুটি ঘোষণাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং আমরা দেখেছি যে এই রাজ্য সরকারের এই ছুটি ঘোষণাটা নিয়ে কবির সুমন তীব্র নিন্দা করেছে, সমালোচনা করেছে। যে কবির সুমন মমতাকে মানে একদম খাস লোক বলা যেতে পারে, মমতার বন্দনায় সবসময় মুখর থাকেন, সেই কবির সুমন বলছে এই ছুটিটাকে যে জাতীয় সংখ্যালঘু নির্যাতন দিবস। আমি একটু পড়ে শোনাচ্ছি কবির সুমন কী বলেছে। তিনি লিখেছেন, হিন্দুত্বওয়ালাদের তোয়াজ করতে রামনবমী ছুটি মানছি না, আমি বাধ্য হচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতা করতে। এই সরকার বাংলা খেয়ালকে মান্যতা দিয়েছে, তাদের কুর্নিশ জানিয়েছি বারবার, কিন্তু এ রাজ্যের ভাষা বাংলা, সেই ভাষায় খেয়াল রচনা গাওয়া শেখানো হবে, এটাই তো স্বাভাবিক। কাজেই রাজ্য সরকারের অস্বাভাবিক কিছু করেনি, তাদের করণীয় কাজের সীমা পেরিয়ে কিচ্ছু করেনি। কিন্তু পশ্চিমবঙ্গে রামনবমীকে সরকারি ছুটির দিন হিসাবে ঘোষণা সরকার যদি সত্যি করে থাকে, তাহলে আমি সরকারের এই ঘোষণার এই নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। এটা হচ্ছে তার মানে চরমতম একটা মানে ছুটি নিয়ে কিন্তু মানে তার মানে আমরা যা দেখতে পাচ্ছি যে আজকে সারাদিন রামঝড় যখন গোটা দেশ গোটা রাজ্যে চলছে, সেই ক্ষেত্রে কিন্তু এই রাম রাজনীতির বিতর্ক কিন্তু আজকে সাংস্কৃতিক জগতেও হিন্দোল তুলল। মানে আমরা দেখতে পেলাম কবির সুমনের মতো ব্যক্তিত্বকে, একসময় যিনি তৃণমূলের বন্দনায়, মমতা বন্দনায় বারবার তিনি নিজের মুখ খুলেছেন, সেই কবির সুমন লোকসভা ভোটের মুখে কিন্তু সরাসরি চাঁচা ছোলা ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করলেন। তা রাজনৈতিকভাবে যে তাৎপর্যপূর্ণ তার বলার অপেক্ষা রাখে না। শুধু সাংস্কৃতিক জগৎ কেন, আজকে আমরা দেখেছি শিক্ষাক্ষেত্রেও কিন্তু এই রাম রাজনীতি সোমনাথদা আজকে কিন্তু ছাপ ফেললো। মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়, যে যাদবপুর বিশ্ববিদ্যালয় বরাবরই বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে খবরের সামনের সারিতে থেকেছে, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাম জন্মভূমির যে রামনবমীর যে অনুমতি, উদযাপনের অনুমতি, সেটা দিয়ে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এবং এই নিয়ে শুভেন্দুও কিন্তু চাচাছোলা ভাষায় মানে করেছে, একদম মমতা সরকারের এটা আছে বলেই এই ধরনের ঘটনা ঘটছে, এটা কিন্তু শুভেন্দু কিন্তু বারবার বলেছেন। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু তাদের যুক্তি দিয়েছেন, তাদের বক্তব্য যে এটা বিশৃঙ্খলার মতো একটা পরিবেশ তৈরি হতে পারে, পঠন পাঠনের একটা ব্যাঘাত ঘটতে পারে, সেই বিভিন্ন কারণের জন্য তারা কিন্তু এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু কি বলেছিলেন আমরা একবার দেখে নিই। ভাবনায় এই আমাদের এনওসিটা দিয়েছিলাম, নো অবজেকশন দিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে হস্টেল আছে, তাদের আবাসিকদের শান্তি রাখা, আবাসিকদের সেফগার্ড করা আমাদের কর্তব্য, এবং মডেল কোড অফ কন্ডাক্ট যেটা আমাদের থেকে শিক্ষা দপ্তর পাঠিয়েছেন
আমি আমাদের ওই নির্দেশিকাটা ওয়েবসাইটে তুলেও দিয়েছি। ছাত্ররা এসে আমাদের জানাচ্ছে যে তারা বিভিন্ন ধরনের থ্রেট দেওয়া, যে চিঠিপত্র মেল তারা পাচ্ছে, হ্যাঁ, যেখানে কমিউনালিজমের বিষয়টা রয়েছে, কমিউনাল হারমোনিটা বিঘ্নিত হতে পারে, তাদের এই ধরনের থ্রেট তারা পাচ্ছে। এটা 1 নম্বর। 2 নম্বর, ছাত্ররা জানাচ্ছে কেউ কেউ যার নাম রয়েছে তাদের অ্যাপ্লিকেন্ট হিসেবে, সে তার অংশ নয়। ভিন্ন মাস্টারমশাইদের সঙ্গে কনসাল্ট করেছি, করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই পরিস্থিতিতে আমাদের এখন এটা অনুমতিটা প্রত্যাহার করে নেওয়াটাই উচিত। মানে রাম নবমীতে রাম রাজনীতি হবে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, এটা হয়তো চলতেই থাকবে। এটা বিগত কয়েক বছর ধরেই দেখছি। লোকসভা ভোট বলে হয়তো কোথাও গিয়ে এবারে সেটা অনেক বড় মাত্রায়, এখানে একটা বিস্ফোরণের আকারে আমরা দেখতে পেলাম। হয়তো আগামী বছর আরও নতুন আঙিনায় দেখতে পাবো। রাম রাজনীতি চলবে, রাম রাজনীতি নিয়ে আমাদের আলোচনাও চলবে। কিন্তু আজকে আমাদের এখানেই থামতে হচ্ছে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এবং আমি যেটা বারবার বলি যে এই রাম মানে নবমী নিয়ে যে ভোটের রাজনীতি, এটা থেকে আপনারা কীভাবে দেখছেন, হ্যাঁ, আপনাদেরও মতামত কমেন্ট বক্সে লিখে পাঠান। Brought to you by V-Guard.